গুড ইভিনিং এভরিওয়ান। মোটামুটি সবাই জয়েন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। সবাইকেই বলছি নিজেদের মাইক্রোফোন আর ভিডিওটা অফ রাখবে। হ্যাঁ, কিপ ইউর মাইক্রোফোনস অ্যান্ড ভিডিওস অফ। আচ্ছা, টুডে ইজ ইউর ফার্স্ট ক্লাস রিগার্ডিং দ্য সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে ইন দ্য ফার্স্ট ক্লাস, first I will discuss a few basic aspects of our subject pertaining to the question paper, type of questions, etc. etc. তাহলে যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমি কিছু বেসিক জিনিস একটু আগে আলোচনা করব, যেমন কোয়েশ্চেন পেপারের ধরন কীরকম হবে, কোয়েশ্চেন কীরকম হবে, এটসেট্রা। এগুলো আমি একটু আগে আলোচনা করে নিই। ওকে, আমার নাম সায়ন্তন, মাই নেম ইজ সায়ন্তন দত্ত। আমি তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের টিচার, আর এনভায়রনমেন্টাল সায়েন্সের এইচওডিও আমি। আচ্ছা, প্রথমেই বলি, রিগার্ডিং দ্য সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইট ইজ এ কম্পালসারি সাবজেক্ট। ঠিক আছে, সবাইকে এই সাবজেক্টটা পড়তে হবে, ইররেসপেক্টিভ অফ আর্ট, সায়েন্স, কমার্স, তোমরা যে আর স্ট্রিমের হতে পারো, কিন্তু তোমাদের সবাইকে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পাসিং দ্য সাবজেক্ট ইজ আ মাস্ট। সবাইকেই সাবজেক্টে পাস করতে হবে, কারণ তুমি যদি পাস না করো তাহলে কিন্তু তোমার কী বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না। তো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু নট অনলি স্টাডি দ্য সাবজেক্ট অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু পাস দ্য সাবজেক্ট। আর যা মার্কস পাবে, দ্যাট মার্কস উইল বি অ্যাডেড অন টু ইয়োর টোটাল। তো যখন সিজিপিএ ক্যালকুলেট করা হবে বা এসজিপিএ ক্যালকুলেট করা হবে, ইএনভিএসের মার্কসও কিন্তু অ্যাডেড আপ হবে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, সেই মতো পড়াশোনা করবে। আচ্ছা, রিগার্ডিং দ্য কী বলবো কোয়েশ্চেন পেপার, নাও অ্যাজ ফার অ্যাজ দ্য মার্কস ইজ কনসার্ন, ইট ইজ আ 50 মার্কস এক্সামিনেশন। তোমরা 50 মার্কসের একটা এক্সামিনেশন ফেস করবে, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট। হ্যাঁ, তোমরা একটা 50 মার্কসের এক্সামিনেশন ফেস করবে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। না, দিস ইজ নট এ হিন্দি শিফট ক্লাস, সো আই কান্ট স্পিক ইন হিন্দি। I will be speaking in Bengali or English, and please don't speak in between. আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তোমাদের সাবজেক্টের কোয়েশ্চেন পেপার হবে 50 মার্কসের। 50 মার্কসের মধ্যে 40 মার্কস থাকবে তোমার থিওরি, আর 10 মার্কস থাকবে তোমার ইন্টারনাল। তাহলে আউট অফ 50 it will be a 40 marks theory paper and 10 marks will be of what you can say internal examination. So internal examination I will be conducting, you need not bother about it right now. Internal examinations নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, সেগুলো নিয়ে আমরা পরে ভাববো। হ্যাঁ, কামিং ডাউন টু দ্য এক্সটার্নাল পেপার, এক্সটার্নাল এক্সামিনেশানটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তোমাদের ভালোভাবে পড়াশোনা করে দিতে হবে। নাও ইন ইয়োর external paper, you must remember that your question paper will consist of 4 sections. ठीक है, your question paper will be consisting of 4 sections, and section 1 it will be consisting of 1 mark questions. ঠিক আছে, ফার্স্ট সেকশানে 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড ইউ উইল বি রিকোয়ারিং টু আনসার এনি 5। তাহলে ফার্স্ট সেকশান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 মার্কসের। তারপরে আসছে সেকেন্ড সেকশন। না, ইন দ্য সেকেন্ড সেকশন you will be getting 2 marks questions. ঠিক আছে, সেকেন্ড সেকশন you will be getting 2 marks questions, আর you will be requiring to answer any 5. তাহলে সেকেন্ড সেকশনেও 2 নম্বরের প্রশ্ন থাকছে, এবং সেকেন্ড সেকশন থেকেও তোমাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কামিং ডাউন টু দ্য থার্ড সেকশনে যেটা করতে হচ্ছে, ইন দ্য থার্ড সেকশন there will be 5 marks questions. In the third section there will be 5 marks questions and you will be answering any 3. তাহলে 3 নম্বর যে সেকশনটা আছে সেই সেকশনে 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে, এবং সেই 5 মার্কসের কোয়েশ্চেন থেকে তোমাকে যে কোনো 3টে আনসার করতে হবে। প্রত্যেকটা সেকশনেই চয়েস থাকবে, অল দ্য সেকশনস উইল কনসিস্ট অফ চয়েসেস। আর লাস্ট যে সেকশন, সেই সেকশনে তোমার এসে টাইপ প্রশ্ন থাকবে, রচনাভিত্তিক প্রশ্ন। সো দ্য লাস্ট সেকশন উইল কনসিস্ট অফ এসে টাইপ কোয়েশ্চেন্স and from which you will be requiring to answer any 1. তাহলে লাস্ট সেকশন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন। তাহলে সেকশন 1 will consist of 1 mark questions, you will be answering any 5. Section 2 it will consist of 2 marks question,
second section you will be answering any 5. The third section, it will consist of 5 marks questions, you will be answering any 3. And the last section, it will be consisting of essay type questions, you will be answering any 1. ঠিক আছে, এইটা হলো তোমার কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন। আর নাও রিগার্ডিং দ্য বুকস, হ্যাঁ, হোয়াট বুকস ইউ উইল পারচেস। নাও দোজ হু আর প্ল্যানিং টু গিভ দ্য এক্সামিনেশন ইন ইংলিশ, ঠিক আছে, যারা ইংলিশে এক্সামিনেশন দেবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, রিগার্ডিং ইয়োর কোয়েশ্চেন পেপার, দ্য কোয়েশ্চেন্স উইল বি আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি। ঠিক আছে, আমি আবার বলছি, দ্য কোয়েশ্চেন্স উইল বি আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি। প্রশ্ন হয় ইংরাজিতে হবে নয় বাংলাতে হবে, ঠিক আছে। তো ইউ উইল বি চুজিং ইউর ল্যাঙ্গুয়েজ অপশন। আচ্ছা, তাহলে যারা ইংলিশ ভার্সনে এক্সামিনেশন দেবে, ফর দোজ ইন ইংলিশ ভার্সন, আমি লিখে দিচ্ছি, তোমরা নামটা নোট করে নাও। ইংলিশ ভার্সনের জন্য ইউ উইল স্টাডি দ্য বুক অফ অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক। অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক, ঠিক আছে। বুকটার নাম হচ্ছে পার্সপেক্টিভস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ। পার্সপেক্টিভস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলো একটু নোট করে নেবে, হ্যাঁ, প্লিজ নোট ডাউন দ্য নেম। দিস ইজ ফর ইংলিশ ভার্সন, অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক, পার্সপেক্টিভস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর এবার যারা বেঙ্গলি ভার্সনে এক্সাম দিতে চাইছো, প্লিজ নোট ডাউন দ্য নেম। যারা বেঙ্গলি ভার্সনে এক্সাম দিতে চাইছো তারা একটু নোট করে নাও। তোমরা বাংলা ভার্সনে বলে দিচ্ছি, এক সেকেন্ড। বেঙ্গলি ভার্সনে তোমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বুকটা কিনতে পারো। ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, অনিশ চট্টোপাধ্যায়, ডক্টর অনিশ চট্টোপাধ্যায় কিনতে পারো। অর তোমরা কিনতে পারো, আর একটা বুকের আমি সাজেশান দিতে পারি, ডক্টর পৃথা ভট্টাচার্য, ডক্টর পৃথা ভট্টাচার্য, ঠিক আছে। দিস বুকস আর ফর বেঙ্গলি ভার্সন, ডক্টর পৃথা ভট্টাচার্য, ঠিক আছে। অনিশ চট্টোপাধ্যায় অর ডক্টর পৃথা ভট্টাচার্য, এই দুটো বুক তোমরা কিনতে পারো। এছাড়া দেখে নেবে মার্কেটে অনেক বুকস আছে, ইউ ক্যান পারচেজ আ বুক অফ ইউর চয়েস, সেটা তোমার ইচ্ছা, মানে এগুলো আমি সাজেস্ট করতে পারি। নাও ইটস আপ টু ইউ। আচ্ছা, নাও কামিং টু দ্য সিলেবাস। সিলেবাস আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, আমি তোমাদের গ্রুপে সিলেবাস দিয়ে দেবো। সো ডোন্ট রাইট নাও, ডোন্ট বি মাচ কনসার্ন অ্যাবাউট ইট, আমি গ্রুপে সবাইকেই সিলেবাস প্রোভাইড করে দেবো। সো লেট আস বিগিন উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার। তো ওভারঅল মনে রাখবে দেয়ার আর অ্যারাউন্ড 8 চ্যাপ্টার্স, দেয়ার আর অ্যারাউন্ড 8 চ্যাপ্টার্স, অ্যান্ড হোয়াট এভার আই টিচ ইন দ্য ক্লাস দ্যাট শুড বি এনাফ। ক্লাসে যেটা পড়াবো সেটাই অনেক, ক্লাসটা করলেই হলো। আর একটা জিনিস আমি একটু বলে দিই, যে প্রবলেমসগুলো আমাদের হয়, তো যেহেতু আমাদের অনলাইন ক্লাসটা গুগল মিটে হয়, তো অনেক সময় দেখা যায় যে গুগল মিটে 100-এর বেশি স্টুডেন্টস অ্যাকোমোডেট করা যায় না, হ্যাঁ, ইউ ক্যানট অ্যাকোমোডেট মোর দ্যান 100 ফর গুগল মিট। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমি আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওস রেকর্ড করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে আপলোড করে দিই। সো আমি তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল, অ্যান্ড ফর এভরি ক্লাস আমি চ্যানেলে ভিডিওসগুলো আপলোড করে দিই। সো ইভেন ইফ ইউ মিস দ্য ক্লাস, তোমরা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ক্লাসটা করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আগে তোমাদেরকে প্রোভাইড করে দিই, তোমরা একটু নোট করে জয়েন করে নাও। আমি এক্ষুনি লিঙ্কটা প্রোভাইড করছি তোমাদেরকে, জাস্ট এ সেকেন্ড। জাস্ট এ সেকেন্ড। দেখবে আজ সকালেই আমি ক্লাস নিয়েছি, সেই ক্লাসেরও ভিডিও আমি আপলোড করে দিয়েছি সঙ্গে সঙ্গে, ঠিক আছে।
আচ্ছা, দিস ইজ দ্য চ্যানেলস লিঙ্ক। চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দিলাম। চ্যানেলের নাম হচ্ছে বেসিক্স অফ এনভায়রনমেন্ট বাই সায়ন্তন দত্ত। বেসিক্স অফ এনভায়রনমেন্ট বাই সায়ন্তন দত্ত, ঠিক আছে? এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব স্যার করো। লিংকটা স্যার বলছিলাম যে লিংকটা একটু গ্রুপে দিয়ে দেবেন। দিয়ে দেবো। তাহলে ভালো হতো, এখান থেকে মানে দেখা যাচ্ছে না, তাই বলছিলাম। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। ক্লাসের পর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো নাও লেট আস বিগিন উইথ দ্য ক্লাস। তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা বলতে পারো যে ইট ইজ ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। ইট ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, মানে পরিবেশবিদ্যার প্রতি একটা ভূমিকা ভিত্তিক চ্যাপ্টার তোমরা বলতে পারো। ইট ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। আচ্ছা, তাহলে প্রথমেই বলি যে হোয়াট এক্স্যাক্টলি ইজ এনভায়রনমেন্ট। হোয়াট এক্স্যাক্টলি ইজ এনভায়রনমেন্ট? তাহলে মনে রাখবো, দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট, ইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড এনভিরন। The word environment, it has been derived from the French word environ, which means to encircle or surround. Which means to encircle or surround. তাহলে পরিবেশ যে কথাটা বা ইংরাজিতে যে এনভায়রনমেন্ট কথাটা আমরা ব্যবহার করি, সেটা একটি ফরাসি শব্দ এনভিরন থেকে এসছে। এবং এনভিরন কথাটির অর্থ হচ্ছে পারিপার্শ্ব। এনভিরন কথাটির অর্থ হচ্ছে পারিপার্শ্ব। তাহলে আমি এনভায়রনমেন্টকে ডিফাইন করবো কী করে? হাউ শুড আই ডিফাইন এনভায়রনমেন্ট? ইউ মাস্ট রিমেম্বার, এনভায়রনমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সাম টোটাল of all physical, chemical and biological factors which affect the life of an organism. ठीक है? ताहले how do we define environment? We can define environment as the sum total of all physical, chemical and biological factors which affect the life of an organism. তাহলে environment এর শব্দটি আমরা তার নানা রকমভাবে তুমি সেটাকে সংজ্ঞায়িত করতে পারো। আমি একটি খুব সরল সংজ্ঞার কথা তোমাদের বলতে পারি যে পরিবেশ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে একটি পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় যে প্রণালী, যার মধ্যে মানুষ এবং অন্যান্য যে সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে, তাকে আমরা বলে থাকি পরিবেশ। তাহলে পরিবেশ বলতে আমরা কি বুঝলাম? পরিবেশ বলতে আমরা যেটা বুঝি তা হলো একটি পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা একটি প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালী, যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে। তাহলে ওভারঅল এনভায়রনমেন্ট প্র্যাকটিক্যালি কনসিস্ট অফ বোথ ইয়োর বায়োটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবায়োটিক ফ্যাক্টরস। তাহলে পরিবেশের দুটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, একটি হচ্ছে বায়োটিক বা জৈব উপাদান এবং আর একটা হচ্ছে অ্যাবায়োটিক বা যাকে আমরা বলে থাকছি অজৈব উপাদান। Now as far as these components or factors of the environment are concerned, ठीक है? So as I said, biotic components, it includes the living, and the abiotic components, it will be including the non-living. Now as far as the biotic components are concerned, now these biotic components will include plants, animals, human beings, microorganisms. That means all living what you can say organisms on this planet will be included in the biotic component. তাহলে জৈব উপাদান যখনই আমরা বলবো, জৈব উপাদানের মধ্যে উদ্ভিদ আসবে, প্রাণী আসবে, বৃহৎ জীব আসবে, অণুজীব আসবে। তার মানে পৃথিবীতে যা কিছু জীবিত, যা কিছু সজীব, তাই কিন্তু আমার জৈব উপাদান হিসেবে আমরা সেটাকে কাউন্ট করব। নাও কামিং ডাউন টু দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যাবায়োটিক মানে নন লিভিং। অ্যাবায়োটিক সিম্পলি মিনস নন লিভিং। সো অ্যাবায়োটিক কম্পোনেন্টস উইল মেনলি ইনক্লুড দোজ নন লিভিং components which are a part of the environment, without which environment is not possible and without which life is not possible. For example, light, precipitation, what you can say, temperature, humidity, moisture, atmospheric gases, water, etc., soil. These are all what you can say very essential abiotic components. তাহলে অ্যাবায়োটিক বা অজৈব উপাদান বা যাকে আমরা নির্জীব উপাদানও বলতে পারি, ঠিক আছে? তুমি জৈবকে সজীব যদি বলো, তাহলে অজৈবকে তুমি নির্জীবও বলতে পারো। তাহলে যে নির্জীব উপাদানগুলি আছে তার মধ্যে কি কি পড়তে পারে? তার মধ্যে লাইট পড়তে পারে, আলোক,
তার মধ্যে বৃষ্টিপাত পড়তে পারে, প্রেসিপিটেশন, তার মধ্যে হিউমিডিটি পড়তে পারে, আর্দ্রতা, তার মধ্যে টেম্পারেচার পড়তে পারে, তাপমাত্রা, হ্যাঁ, তার মধ্যে যে বায়ুমণ্ডলে যে গ্যাস আছে সেটা পড়তে পারে, তার মধ্যে তোমার মৃত্তিকা পড়তে পারে, তার মধ্যে জল পড়তে পারে। তাহলে এই সমস্ত যে নির্জীব উপাদানগুলি, যেগুলো ভীষণভাবে কি বলবো, যে আমাদের পৃথিবীতে যে প্রাণ আছে তাকে ইনফ্লুয়েন্স করে, সেইগুলি হচ্ছে আমাদের অজৈব উপাদান। Now, after talking about the different components, we shall talk about the different types of environment. তাহলে পরিবেশের বিভিন্ন কম্পোনেন্টস বা উপাদানগুলির পর আলোচনা করার পর আমরা পরিবেশের ধরন, হ্যাঁ, পরিবেশ কয় প্রকার, সেটা নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করতেই পারি। তাহলে প্রথমেই বলবো, the planet's environment can be overall divided into the natural environment and the man-made environment. In very simple terms, you can divide the planet's environment into the natural environment and the man-made environment. তাহলে আমাদের পৃথিবীর যে পরিবেশ তাকে আমরা বৃহৎভাবে দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং আরেকটি হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ। Now, as far as the natural environment is concerned, as the name suggests, that this environment is made up of nature, it is created by nature, it is maintained by nature, and it does not need any human interference. ঠিক আছে? তাহলে আমরা যেটাকে ন্যাচারাল এনভায়রনমেন্ট বলছি বা প্রাকৃতিক পরিবেশ বলছি, তাহলে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টিও করে প্রকৃতি এবং তার মেনটেনেন্সও করে প্রকৃতি। ঠিক আছে? সেটাকে রেগুলেট করে প্রকৃতি এবং তার মধ্যে মানুষের নাক গলানোর কোনো প্রয়োজন পড়ে না। নাও দেয়ার আর মাল্টিপল এক্সাম্পলস অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ফর এক্সাম্পল ফরেস্টস, deserts, grasslands, oceans, mountains. There are multiple examples. So these are some of the examples of natural environment. তাহলে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের আমরা বিভিন্ন রকম উদাহরণ দিতে পারি। যেমন ধরো বনভূমি আছে, তৃণভূমি আছে, মরুভূমি আছে, পর্বত রয়েছে, আমাদের যে মহাসমুদ্র রয়েছে, এগুলি সবই হচ্ছে প্রকৃতি দ্বারা নির্মিত এবং এগুলি প্রকৃতি দ্বারা মেনটেন্ড এবং রেগুলেটেড, যার ফলে এর মধ্যে আমাদের নাক গলানোর আননেসেসারিলি প্রয়োজন পড়ে না। But there is also the second type, that is the man-made environment. There is also the second type, man-made environment. Now, this man-made environment is absolutely created, maintained and manipulated by man, and here human interference becomes a necessity. The man-made environment is created, maintained and regulated by man, and here human interference becomes a necessity. তাহলে মনুষ্য সৃষ্ট যে পরিবেশের কথা আমরা বলছি তা মানুষের দ্বারাই সৃষ্ট এবং মানুষের দ্বারাই সেটা কন্ট্রোলড হয়, মানুষের দ্বারাই মেনটেন্ড হয়, মানুষের দ্বারাই রেগুলেটেড হয়। সে ফর এক্সাম্পল, if you think of a cropland or an what you can say aquarium which you keep in your houses for keeping fishes. Now these croplands, aquariums, etc., they will require human interference. For example, in an aquarium, the fishes which you are keeping in your aquarium, you have to feed them. You have to provide them with food from time to time. You have to switch on the oxygen pump, the filter, etc. Likewise, if you are thinking in terms of an agricultural field, you have to add fertilizers, you have to carry out the pruning activities, the harvesting activities, etc., etc. তাহলে whenever there are man-made environments, such man-made environments have to be created, maintained, manipulated and developed by man himself. তাহলে মনুষ্য সৃষ্ট যে পরিবেশের কথা আমরা বলছিলাম, সেই মনুষ্য সৃষ্ট পরিবেশে আমরা দেখব যে মানুষই সেই পরিবেশ তৈরি করে এবং তাকে রেগুলেট করে। যেমন তুমি যদি বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম রাখো, যেখানে আমরা বাড়িতে রঙিন মাছ রাখি, তো সেই রঙিন মাছকে আমাদের খেতে দিতে হয়। নদীর মাছকে কিন্তু আমরা খাওয়াতে যাই না। ঠিক আছে? তুমি যদি চাষের ক্ষেতের কথা ভাবো, সেখানে আমাদেরকে ফার্টিলাইজার অ্যাড করতে হয়, সার দিতে হয়, হ্যাঁ, কিন্তু আমরা কি জঙ্গলে কখনো সার দিতে যাই না। তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে যখনই আমরা মনুষ্য সৃষ্ট পরিবেশের কথা বলবো, সেই মনুষ্য সৃষ্ট পরিবেশের মধ্যে কিন্তু আমাদেরকে নাক গলাতেই হবে, নইলে কিন্তু আমরা যেটা চাইছি সেই আউটপুট সেই সেন্সে পাবো না। সো দিজ আর দ্য টু ভেরি ব্রড টাইপস অফ environment, as you can call. Now, this natural environment you can further subdivide. You can subdivide it into the physical environment. You can further divide it into the what you can say biotic environment. ঠিক আছে? তাহলে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট তাকে আমরা আবার ফার্দার
ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা যাকে আমরা ভৌত পরিবেশ বলছি, আবার বায়োটিক এনভায়রনমেন্ট বা যাকে আমরা জৈব পরিবেশের মধ্যে জৈব পরিবেশ হিসেবে ধরছি। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে ইট উইল ইনক্লুড অল দোজ অ্যাবায়োটিক কম্পোনেন্টস, হ্যাঁ, লাইট, টেম্পারেচার, ময়েশ্চার, হিউমিডিটি এটসেট্রা, সয়েল, হ্যাঁ, অ্যান্ড দ্য বায়োটিক এনভায়রনমেন্ট উইল কনসিস্ট অফ অল লিভিং থিংস। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল বা ভৌত পরিবেশ যখনই আমি বলবো তখন তার মধ্যে ঢুকছে তোমার ওই যেগুলো আমরা এক্ষুনি যে নন লিভিং ফ্যাক্টরসগুলোর কথা বলছিলাম, যেমন সূর্যালোক, বায়ু, জল, আর্দ্রতা, তাপ ইত্যাদি। আবার যখনই আমি বায়োটিক এনভায়রনমেন্ট বা তোমার জৈব পরিবেশের কথা বলছি, সজীব পরিবেশের কথা বলছি, তার মধ্যে আবার সেই তোমার উদ্ভিদ, প্রাণী, অণুজীব, বৃহৎ জীব সবই ঢুকে যাচ্ছে। আচ্ছা, নাও ওয়ান মোর থিং which is a very integral part of the planet's environment, that is the social environment, that is the social environment বা যাকে আমরা বাংলায় বলে থাকি সামাজিক পরিবেশ। নাও this social environment is very much created by man. This social environment is very much created by man, and it consists of human traditions, culture, laws, ethics, education, knowledge, etc., etc. So whenever we are talking of social environment, it consists of human traditions, culture, knowledge, laws, ethics, etc., etc. তাহলে যখনই আমরা সামাজিক পরিবেশের কথা বলবো, সামাজিক পরিবেশ কিন্তু মনুষ্য সৃষ্ট, এবং এই সামাজিক পরিবেশের মধ্যে কি কি থাকছে? এই সামাজিক পরিবেশের মধ্যে থাকছে তোমার আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের যে জ্ঞান, ঠিক আছে, আমাদের যে এথিক্স অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এথিক্স, মোরালিটি এটসেট্রা, এই সবই কিন্তু তোমার কি বলবো আমরা আমাদের সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম পরিবেশের সংজ্ঞা, আমরা আলোচনা করলাম পরিবেশের উপাদান বা কম্পোনেন্টস, আমরা আলোচনা করলাম তোমার কি বলবো বিভিন্ন ধরনের যে পরিবেশ কয় প্রকার ও কী কী। নাও আফটার টকিং অ্যাবাউট দিজ অ্যাসপেক্টস, we shall now talk of our subject as a whole. We shall talk of our subject as a whole, that why are we studying environmental studies. ঠিক আছে, আমরা আমাদের কলেজ লেভেলে এনভায়রনমেন্টাল স্টাডিজ কেন ফলো করছি, কলেজ লেভেলে আলাদা করে পরিবেশবিদ্যা পড়ার প্রয়োজন কি? সো উই উইল বি ডিসকাসিং দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। নাও ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, you must understand the difference between environmental science and environmental studies. Now, as far as environmental science is concerned, it is practically very much a science-based subject, and only those students who come from a science background, they will be able to study the subject. And it consists of a lot of what you can say laboratory work. It consists of laboratory work, complex scientific calculations, etc., etc. But as far as environmental studies is concerned, environmental studies is meant for all students from all backgrounds, science, arts, commerce, etc., whatever be their background, they can study the course. And the overall purpose is to make you aware of the planet's environment, the problems it's facing, and what are the possible solutions we have to offer. তাহলে আমরা যখনই পরিবেশ বিদ্যার কথা বলবো, পরিবেশ বিদ্যার সঙ্গে আগে পরিবেশ বিজ্ঞানের পার্থক্যটা বুঝতে হবে। পরিবেশ বিজ্ঞান বিষয়টা ভীষণভাবে বিজ্ঞান ভিত্তিক। এটা শুধুমাত্র তারাই পড়তে পারবে যারা বিজ্ঞান পড়ে এসছে, কারণ এর মধ্যে জটিল বৈজ্ঞানিক তত্ত্ব থাকবে, জটিল বৈজ্ঞানিক ক্যালকুলেশনস থাকবে, এবং এর মধ্যে অবশ্যই ল্যাবরেটরির কাজকর্ম থাকবে। সুতরাং এইটা শুধুমাত্র তাদের জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। কিন্তু যখনই আমরা পরিবেশবিদ্যার কথা বলবো, পরিবেশবিদ্যা সবার জন্য, সে তুমি সায়েন্সেরই ছাত্র হও বা ছাত্রী হও বা আর্টসের হও বা কমার্সের হও, সেটা কিন্তু ম্যাটার করে না। তাহলে হোয়াট ইজ দ্য ওভারঅল ইম্পর্টেন্স? নাও এনভায়রনমেন্টাল স্টাডিজ হ্যাজ মাল্টিপল ইম্পর্টেন্সেস ইন দ্য মডার্ন ডে ওয়ার্ল্ড, বিকজ উই অল নো that the present day world is facing with multiple environmental problems. Majority of the problems that we face in our day-to-day life are related to the environment. Okay, now the first thing pertaining to the importance of environmental studies is that several environmental issues are of international importance, which needs to be addressed, which needs to be known. Say for example, global warming, ozone depletion, acid rain, loss of biological diversity, etc., etc. And to solve these issues we need a lot of efforts and a lot of global cooperation. তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার প্রথম যে গুরুত্বর কথা আমরা ভাবতে পারি, যে আজকের পৃথিবীতে এমন বেশ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি কিন্তু আন্তর্জাতিক, হ্যাঁ, যেমন ধরো
যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, বিশ্ব উষ্ণায়ন, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। এছাড়া থাকছে তোমার ওজোন স্তরের ক্ষয়, এছাড়া থাকছে যে আমাদের যে অ্যাসিড রেন, অম্লবৃষ্টি, বায়োডাইভার্সিটির লস, জীববৈচিত্র্যের ক্ষয়, এই সমস্তগুলি হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। তাহলে পরিবেশবিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা এই ধরনের আন্তর্জাতিক সমস্যাগুলি সম্বন্ধে জানতে পারি, এবং শুধু জানতে পারি তাই নয়, এই সমস্যাগুলি সমাধান করার জন্য যে ব্যাপক এফর্টের প্রয়োজন, যে ব্যাপক কাজের প্রয়োজন, এবং যে আন্তর্জাতিক কোঅপারেশনের প্রয়োজন, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। সো দ্য ফার্স্ট থিং environmental studies tells us is that it makes us aware of the various major international environmental issues. Second importance pertaining to the environmental studies is concerned in that it makes us knowledgeable about the problems of modernization. It makes us knowledgeable about the problems of modernization. Now see, modernization comes with multiple problems of industrialization, modern transport systems and associated pollution problems, urbanization, cities are growing. Then these growing cities, particularly in the third world countries, they are what you can say overpopulated, and multiple problems come up with that also. Then you have the modern agriculture, which is also having a bag full of problems. So modernization comes with a whole lot of problems like industrialization, urbanization, housing, problems of modern transportation, modern agriculture. So we learn about these প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মডার্নাইজেশন। তাহলে আজকের যে আধুনিক পৃথিবী, যেখানে আমরা একটা শব্দ বারবার শুনতে পাই, আধুনিকীকরণ, আধুনিকীকরণ, সুতরাং আধুনিকীকরণের সঙ্গে জড়িত বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরো যে শিল্পায়ন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের সঙ্গে জড়িত বিভিন্ন রকম দূষণের সমস্যা আছে। তারপর ধরো আরবানাইজেশন, নাগরিকীকরণ, হ্যাঁ, তারপরে তোমার ধরো যে আধুনিক যে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা, যেটা পুরোটাই জীবাশ্ম জ্বালানির উপর ভিত্তি করে চলে, কোল অ্যান্ড পেট্রোল, ইউ বার্ন কোল অ্যান্ড পেট্রোল, বেসড অন উইচ আওয়ার ট্রান্সপোর্ট সিস্টেমস আর ওয়ার্কিং, বেসড অন উইচ আওয়ার পাওয়ার সেক্টরস আর ওয়ার্কিং, এবং সেখান থেকে বিপুল পরিমাণ দূষণ হচ্ছে। আমাদের যে আধুনিক চাষ, কৃষি ব্যবস্থা, তার থেকেও নানা রকম দূষণের সমস্যা আছে, নানা রকম রোগ সৃষ্টির সমস্যা আছে, ঠিক আছে। আমাদের যে হাউজিং, মডার্ন হাউজিং, সেই হাউজিং ফেসিলিটিস থেকেও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। নগরগুলি, আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যে সিটিজ আছে, সেগুলো একদম প্যাকড, প্রচুর লোক সেখানে থাকছে। সুতরাং যেরকম হাউজিং হওয়া উচিত সেরকম বড় বাড়িতে আমরা থাকতে পারছি না, সেখান থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সো ইউ কাম টু নো অ্যাবাউট দিজ মাল্টিপল প্রবলেমস। The third thing which environmental studies makes us knowledgeable about is the explosive increase in human population. Now, human population has already crossed 700 crores. If you look into the Indian population, the Indian population is nearing 140 crores. Now, India has only 2.4% of the world's land area, and 16% of the global population lives in India. And overpopulation comes with multiple problems like what you can say, food crisis, energy crisis, crisis of jobs, crisis of proper housing, crisis of clean water, then a crisis of what you can say, proper hospital facilities, etc., etc. So environmental studies makes us aware of these problems associated with population explosion and overpopulation. তাহলে এই যে জনবিস্ফোরণ যাকে আমরা বলি, আজকে পৃথিবীর জনসংখ্যা 700 কোটি ছাড়িয়ে গেছে, ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি। তাহলে এর সঙ্গে জড়িত নানা রকম সমস্যা আছে, যেমন খাদ্যের সমস্যা, পানীয় জলের সমস্যা, স্যানিটেশনের সমস্যা, পরিচ্ছন্নতার অভাব আছে, প্রচুর লোক শহরাঞ্চলগুলো থাকছে, সেখানে বস্তি গজিয়ে উঠছে, নানা রকম রোগ সৃষ্টি হচ্ছে সেখান থেকে, ঠিক আছে। তারপরে কাজের সমস্যা হচ্ছে, চাকরির সমস্যা হচ্ছে, খাদ্যের সমস্যা হচ্ছে। তাহলে এই সমস্ত সমস্যাগুলি সম্বন্ধে কিন্তু আমাদেরকে এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যাওয়্যার করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, environmental studies not only tells us about problems, but it also shows us what are the alternative solutions. তাহলে environmental studies আমাদের যে শুধুমাত্র সমস্যাগুলি সম্বন্ধে জানায় তা কিন্তু নয়, আমাদের কাছে কি কি অল্টারনেটিভ সলিউশনস আছে সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের মাধ্যমে জানতে পারি। নাও ইফ ইউ আর থিঙ্কিং অফ দ্য অল্টারনেটিভ সলিউশনস টু দ্য প্রবলেম, সে ফর এক্সাম্পল অল্টারনেটিভ এনার্জি। নাও মডার্ন ইকোনমি is absolutely based on fossil fuels, coal and petrol.
Now it is time that we switch over, we invest more and more on alternative energy like solar, wind, geothermal, etc., which will help to solve the multiple problems associated with fossil fuel utilization. So that is an alternative source. So যখনই আমরা এই ধরনের অল্টারনেটিভ বা বিকল্পের কথা ভাববো, প্রথমে মাথায় আসবে বিকল্প শক্তি। কারণ ধরো আমাদের যে আজকের অর্থনীতি তা পুরোপুরি জীবাশ্ম জ্বালানির উপর দাঁড়িয়ে আছে। তাহলে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নানা রকম দূষণের সমস্যা থাকছে, বায়ু দূষণের সমস্যা থাকছে, জল দূষণের সমস্যা থাকছে। কিন্তু আজকে আমাদের উচিত তাহলে কি বিকল্প শক্তিতে আরও বেশি করে ইনভেস্ট করা, বিকল্প শক্তিতে আরও বেশি করে বিনিয়োগ করা, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি ইত্যাদি। তাহলে environmental studies not only tells us about the problems, but it also tells us what are the alternative solutions. And lastly, environmental studies shows us that there is a need for proper wise planning for development. So until and unless there is proper planning for development, you cannot consider it to be development. For example, if you cut down all the trees of the world and you utilize the wood for cooking, for building houses, for building furnitures, can you call that development? No, because once you cut down all the forests, there will be no oxygen, there will be oxygen crisis throughout the world, there will be loss of biodiversity. So development has to go hand in hand with environment. So that is what environmental studies tells us, that how and why development and environment should go hand in hand. You cannot have development without environment, okay? And at the same time you should also have development, and you cannot continuously shout about the environment, because if you continuously talk about environment and stop development, that will also be unacceptable. তাহলে আধুনিক পৃথিবীতে আমরা যে দেখব যে উন্নয়নের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি, তাহলে সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে উন্নয়নের সঙ্গে পরিবেশকে হাত মিলিয়ে চলতে হবে, এবং এই বিষয়টা পরিবেশবিদ্যা ভীষণভাবে আমাদের সামনে তুলে ধরে যে উন্নয়ন তো পরিবেশকে ছাড়া সম্ভব না। মনে করো আমরা যদি পৃথিবীর সব গাছ কেটে ফেলি, নিয়ে যা কাঠ পেলাম তাই দিয়ে রান্না বান্না হলো, আমরা আমাদের ফার্নিচার তৈরি করলাম, ঘরবাড়ি বানালাম, কিন্তু সেটা কি উন্নয়ন হবে? কারণ গাছপালা কেটে আমি হয়তো কাঠ পাচ্ছি, কিন্তু যখনই আমি সমগ্র গাছপালা কেটে ফেলে দিচ্ছি আমি তো আর অক্সিজেনটা পাবো না। তাহলে উন্নয়নের সঙ্গে পরিবেশকে হাত মিলিয়ে চলার যে পাঠ, যে শিক্ষা, সেটাই কিন্তু আমরা পরিবেশবিদ্যা থেকে পাই। তাহলে দিস ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। The next thing and the last thing for today's class which we shall discuss is the multidisciplinary nature of environmental studies, ঠিক আছে? তাহলে পরিবেশবিদ্যা কিন্তু আমরা বলতে পারি যে এটি মাল্টিডিসিপ্লিনারি, বহুমুখী, ঠিক আছে? তাহলে উইল বি স্টাডিং দ্যাট অ্যাসপেক্ট, that aspect, যে multidisciplinary aspect of environmental studies. Now you must remember, environmental studies, why are we calling it as multidisciplinary? So there is a reason. Sir. Oh sir. हाँ, ये आप क्या क्या बोल रहे हैं बंगला में, मेरे को समझ में नहीं आ रहा, आप प्लीज हिंदी में समझा सकते हैं? हिंदी में तो क्लास नहीं होगा, द क्लास विल बी आइदर इन बंगाली और इन इंग्लिश। हिंदी में क्लास हिंदी सीट में होगा। The English or the repeat sir? तो इंग्लिश तो हम बोल रहे हैं, तुम ध्यान से सुनो। Yes sir, sorry. ध्यान से सुनो। सुन रहे हैं ना? मैं सुन रहा हूँ, रुक जाइए सर। और माइक ऑफ करो। वही तो सर कर रहा हूँ। Thank you. Okay, now coming down to the multidisciplinary nature of environmental studies, বা যাকে আমরা বাংলায় বলছি যে পরিবেশবিদ্যার বহুমুখিতা, Now you must remember that environmental studies is multidisciplinary. Why is it multidisciplinary? Because it includes knowledge inputs from various subjects. For example, environmental studies includes knowledge from science, from physics, chemistry, zoology, botany, etc. It includes knowledge from humanities, for example, knowledge from ethics, knowledge from laws. It includes knowledge from commerce backgrounds also, for example, environmental economics. So because there are multiple inputs from different subjects, that is why we say that environmental studies is very much a multidisciplinary subject, where knowledge is gathered from different subjects and it is punched into one particular subject. তাহলে যখনই আমরা পরিবেশবিদ্যার কথা বলবো, তখনই মনে রাখতে হবে যে পরিবেশবিদ্যা একটি বহুমুখী বিষয়। তার মানে এখানে অন্যান্য বিভিন্ন বিষয় থেকে কিন্তু আমরা নলেজ বা জ্ঞানকে
আহরণ করে একটি পার্টিকুলার বিষয়ের মধ্যে নিয়ে আসছি। যেমন এর মধ্যে তুমি ফিজিক্সের জ্ঞান, ফিজিক্স থেকে কিছু নেওয়া হবে, কেমিস্ট্রি থেকে বা রসায়ন থেকে কিছু নেওয়া হবে, জীববিদ্যা থেকে কিছু নেওয়া হবে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডস থেকে। এবার তুমি যদি আর্টসের ব্যাকগ্রাউন্ডে আসো বা হিউম্যানিটিসের ব্যাকগ্রাউন্ডে আসো, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকেও আমাদেরকে কিছু কিছু ইনপুটস নিতে হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি এথিক্স, যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক, তাহলে এইগুলো আমরা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে পাই। আবার একইভাবে যদি আমরা কমার্সের দিকটা দেখি, তাহলে কমার্সের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু আমরা এখানে নলেজ ইনক্লুড করি। যেমন ধরো ইকোনমিক্স, ঠিক আছে, অর্থনীতি। তাহলে বিকজ উই আর ইউজিং নলেজ ফ্রম মাল্টিপল সাবজেক্টস, দ্যাট ইজ ওয়াই উই সে দ্যাট এনভায়রনমেন্টাল স্টাডিজ ইজ ভেরি মাচ এ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। তাহলে যেহেতু আমরা পরিবেশবিদ্যার মধ্যে বিভিন্ন বিষয় থেকে আমরা জ্ঞানকে এখানে সম্মিলিত করি, এই জন্য আমরা কী বলে থাকবো, যে পরিবেশবিদ্যা কিন্তু একটি বহুমুখী বিষয়, ইট ইজ এ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এর সাথে আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করছি। আর যেটা তোমাদের বললাম যে ওই যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলটা তোমরা সময় করে সাবস্ক্রাইব করে নিও। আমি একটু পরেই আজকের ক্লাসের যে ভিডিওটা আপলোড করে দেবো। যে বন্ধুরা ক্লাস করতে পারলো না, সেই বন্ধুদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। একটু মানে গ্রুপে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ, গ্রুপেই দিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা আপলোড করে গ্রুপেই দিয়ে দেবো। স্যার আপনি ক্লাসের রুটিন গুলো একটু বলে দিন, আর্টসের কোন কোন বারে কোন কোন সময় ক্লাস হবে? আর্টসের ক্লাসটা হচ্ছে তোদের মাইকটা একটু অফ কর, মাইকটা একটু অফ কর, মাইকটা অফ কর, মাইকটা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না স্যার, ডিস্টার্ব করতে আপনার। তুমি মাইক, ঠিক আছে, মাইক অফ হয়ে গেছে। আচ্ছা, তোদের ক্লাসের যে রুটিনটা, সেটা হচ্ছে প্রত্যেক সোমবার দিন দুপুর 2টো থেকে 3টে ক্লাস হবে। ঠিক আছে, দুপুর 2টো থেকে 3টে এই সময় ক্লাসটা হবে। আজকে আমার একটু কাজ ছিল বলে আমি বিকেলের দিকে 5টা থেকে নিলাম। তো জেনারেলি সোমবার দিন দুপুরের দিকেই হবে, আর ইনকেস যদি দুপুরে না নিই তো ওই বিকেলের দিকেই নেবো, 5টা থেকে নেবো। আমি সেটা জানিয়ে দেবো গ্রুপে, চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা। আর শুধু সোমবার থেকে হবে তো? শুধু সোমবার দিন, শুধু সোমবার দিন। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু ডাউটস থাকলে বল, আর যদি কারোর কিছু ডাউটস থাকে। सर एक क्वेश्चन था कि जैसे आप बोले इंग्लिश या बांग्ला वर्जन में ही हम लोग पढ़ सकते हैं और लिख सकते, मतलब लिखना भी इंग्लिश और बांग्ला वर्जन में हम लोग को पड़ेगा? तुम तो हिंदी शिफ्ट का स्टूडेंट नहीं है सर, हिंदी शिफ्ट का ही है ना। तुम हिंदी शिफ्ट का तो तुम्हारा आज तो क्लास नहीं है। हिंदी शिफ्ट का क्लास तो अलग डेट में है। हिंदी शिफ्ट का क्लास है संडे, ये तो तुम्हारा क्लास नहीं है। ओ सर, तो ग्रुप में ये मैसेज आया हुआ था। ग्रुप में तो कोई कुछ भी दे देगा। ये क्लास है बीए ऑनर्स के लिए, बीए ऑनर्स डे शिफ्ट। ठीक है, तुम्हारा सब्जेक्ट क्या है? सर पॉलिटिकल ऑनर्स। पॉलिटिकल साइंस है, वो तुम्हारा संडे को क्लास रहेगा। ठीक है, ठीक ओके सर। मैंने संडे को और एक लिंक उस ग्रुप में आएगा। संडे को क्लास रहेगा। ठीक है, थैंक यू। আর বল। স্যার বলছি বই পেন রাইটারে, বই তো আমি লিখে দিলাম একটু আগে, দেখ চ্যাট বক্সে সার্চ কর, চ্যাট বক্সে সার্চ কর, দেখ আমি লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। আর কোনো ডাউটস আছে? না স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্লাস থাকবে কবে? সোমবার দিন দুপুরবেলা 2টো থেকে 3টে। ইনকেস যদি আমার কোনো কাজ পড়ে যায় তাহলে আমি ক্লাসটা বিকেলের দিকে নিয়ে নেবো 5টা থেকে। ঠিক আছে, ঠিক আছে। আর আমি ভিডিওটা এক্ষুনি ইউটিউবে আপলোড করে দেবো, আর তোদের লিঙ্কটাও দিয়ে দেবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি। ইনকেস যদি ক্লাস না করতে পারিস, ওখান থেকে ক্লাসটা করে নিতে পারবি, ওইটাই উদ্দেশ্য, আর কিছু না। ঠিক আছে, ওকে, চলো বাই। বাই স্যার। ওকে স্যার।